ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেজদীপ রায়। পর্ব সংখ্যা 6। শিকদারদের বাগান বাড়ির বেসমেন্টের একটি গোপন কক্ষে খুব গম্ভীর আলোচনা চলছে কয়েকজন ব্যক্তির মধ্যে। সবার মুখে ভাব গম্ভীর। এদের মধ্য থেকে শুদ্ধ এক ভ্রু উঁচিয়ে বলল, তাহলে সবাই দেখছি রাজার হালেই আছে। তাদের মধ্যে একজন বলল, এখন তো সব ঠিকঠাকই আছে, তাই একটু আনন্দ ফুর্তি করছি। মেয়ে টাকা কোনো কিছুরই অভাব নেই, তাহলে দুঃখে কেন থাকবো? শুদ্ধ চিৎকার করে উঠল, ঠিকঠাক মাই ফুট, কিছুই ঠিক নেই। সারাদিন ঘরে মেয়ে নিয়ে দরজা বন্ধ করে থাকলে কি আর দেখা যায়? অন্য একজন বলল, কোনো তো সমস্যা নেই। যে জাল বিছিয়ে রেখেছি সে জাল থেকে প্রণয় শিকদার এই জন্মেও ছাড় পাবে বলে মনে হয় না। এটা বলে সে কুটিল হাসল। শুদ্ধ ভ্রু কুচকে বলল, কতটা চেনো তুমি তাকে? আর কি বললে, কোনো সমস্যা নেই? সে ঘর কাঁপিয়ে হেসে উঠল। উপস্থিত সবাই ভ্রু কুচকাল। শুদ্ধ তাচ্ছিল্যে হাসি দিয়ে তাদের মধ্যে একজনের দিকে ইশারা করে বলল, তুমি খুব চালাক ভাবো নিজেকে। প্রণয় শিকদার যে কি জিনিস তা তোমার বোঝা উচিত ছিল, কিন্তু আফসোস এতদিনও বুঝতে পারলে না। সে আবারও দাঁতে দাঁত পিষে বলল, তোমরা কি পারো ভালো মতো নজরও রাখতে পারো না? এমনভাবে বেশি দিন চলতে পারে না তোমাদের রাজত্ব। সে আবার আগের জনের দিকে তাকিয়ে বলল, কেমন চলছে দিনকাল? নিজের দিকটা তো ভালোই বুঝে নিছ। এতগুলো গাধার মাঝে তুমি একমাত্র যাকে ভরসা করা যায়, সেও তাচ্ছিল্যে এসে বলল, তুমিও এমনি কিছু করনি। তোমারও তো এতটাই স্বার্থ ছিল যতটা আমার। সে আবারও হাসল। শুদ্ধ আবারও হেসে বলল, আমি ভালোই জানি তোমরা একটা কালসাপ, নিজেদের ভাগ ভালোই বুঝে নিয়েছ। তোমাদের স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু করতে পারো তোমাদেরকে কে বিশ্বাস নেই, তাই তো আমাকেও আমার ভাগ বুঝে নিতে হবে। অন্যজনের দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ অপেক্ষা করব আমি? লোকটি বলল, তুমি যা চাও এখন সেটা দেওয়া সম্ভব নয়, না হলে আমাদের সবাইকে প্রাণে মরতে হবে। শুদ্ধ চেয়ারে লাথি দিয়ে বলল, এইসব আমি আর শুনবো না, আমি এক্ষুনি চাই। আরেকজন বলে উঠল, শান্ত হোক, প্রণয় পুরোপুরি জালে ফেসে আছে, মানে এই নয় যে সে কিছু করতে পারবে না। আহত বাঘকে না খোঁচানোই ভালো, না হলে বেঘরে মারা পড়তে হবে। সে কতটা ভয়ঙ্কর সেটা তো তোমার অজানা নয়। আর এই প্রাণ ভোমরায় হাত দিলে সবাইকে বেঘরে মারা পড়তে হবে। আরও 2-1 বছর অপেক্ষা করো, সব হবে। শুদ্ধের রাগে শরীর জ্বলে যাচ্ছে। রাগে কাঁপতে কাঁপতে সে বলল, আমার ভাগ যদি আমি না পাই তাহলে তোমাদেরকেও আমি মেরে ফেলবো। পেছনে ফিরে দুজন চাকরকে উদ্দেশ্য করে বলল, তোরা আরও ভালোভাবে নজর রাখবি, সাবধান। প্রণয় শিকদারের 2টা চোখ আর 2টা কান এক্সট্রা ধরা পড়ে যদি তা আমাদের নাম বলিস, তাহলে তোদের বংশে বাতি জ্বালানোর জন্য কাউকে রাখবো না, মাইন্ড ইট। এই বলে বাঁকা হাসল শুদ্ধ। মনে মনে বলল, প্রণয়, তোমাকে এত সহজে আমি মরতে দেব না। তুই ধুকে ধুকে মরবি, বেঁচে থাকবি মরবার মতো। সব থেকেও তোর কিছুই থাকবে না। তোর জীবন নিয়ে সমস্ত সুখ আমি কেড়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি বেঁচে থাকা সেই সম্বলও কেড়ে নেব, আর তুই কিচ্ছু করতে পারবি না। বিকেল 4টা। গরমে সবার অবস্থা খারাপ। গ্রামবাসীদের খাওয়া দাওয়া শেষ। আসরের আজান মধুর ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যে বর আসবে। সব মেয়ে ও মহিলা পৃথার ঘরে বসে ভিড় করছে। মেকআপ আর্টিস্ট পৃথাকে সাজাচ্ছেন। বরের ইচ্ছে অনুযায়ী মেরুন রঙের বেনারসিতে মেয়েটিকে ভীষণ মোহনীয় লাগছে। পরি টিটকারিকে মেরে বলল, মেজো আপু, আজকে তো দোলাভাই শেষ, তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। চিত্রা দুষ্টু হেসে বলল, আপু, তোমার রূপের আগুনে দোলাভাই নিশ্চিত কালো হয়ে যাবে। পূর্ণতা বলল, আপু, একটা কথা, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। পূর্ণতার মুখের কথা কেড়ে নিয়ে সায়রা বলল, সে আর বলতে, বোনু, আমার কত শখ ছিল আমরা দুজন এক বাড়িতে বউ হয়ে যাব, কিন্তু ও কি করলো বলে নাক মুখ কুচকালো। শ্বেতা বলল, আহা, তোমরা আর অভিযোগ করো না, কত কি সুন্দর লাগছে আমার আপুকে। পৃথা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। প্রিয়তা বলল, তুমি খুব খুশি তাই না আপু, নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে? পৃথা ভাবল, সত্যি তো, সে শুধু খুশি নয়, বরং অনেক সুখী। এরকম সুখ সবার কপালে থাকে না। পৃথা বলল, হ্যাঁ, আমি খুব খুশি। প্রিয়তা খুব খুশি হলো। সে নিজে ভঙ্গুর, কিন্তু অন্যদের পূর্ণতা দেখলে তার মনে ভালো লাগা জাগে। প্রিয়তা আপুর ঘর থেকে বেরিয়ে বড় ছাদে গেল। আজকে আকাশে চাঁদ নেই, নিকষ কালো অন্ধকার, হয়তো অমাবস্যা। ছাদে দাঁড়ানো লাইটের নিয়ন আলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। প্রিয়তা সেই
বড়ই দুরন্ত। বয়ঃসন্ধিকালে নারী পুরুষদের দেহ ও মনের পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। ছেলেমেয়েরা জীবনকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। প্রেম, ভালোবাসা সহ নতুন কিছু অনুভূতির সঙ্গে পরিচয় হয়। আবেগের বয়স থাকে তখন তাদের। প্রিয়তাও তার ব্যতিক্রম ছিল না। বুঝতে শেখার পর থেকে একমাত্র পুরুষের প্রতি সে কি ভীষণভাবে বাজেভাবে আসক্ত। যখন সে ভালোবাসার শব্দটার অর্থ বুঝতো না, তখন থেকে এই পুরুষটা তার মন মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাস করত। ভালোবাসার অনুভূতি সজোরে জোয়ার প্রথম কবে এসেছিল সেটা তার জানা নেই। প্রিয়তা শুধু জানে এই স্বল্পভাষী মানুষটার প্রতি সে ভীষণভাবে দুর্বল। প্রিয়তা জন্মের পর থেকে দেখে এসেছে এই মানুষটার কথা বলার ধরন থেকে শুরু করে প্রতিটি কাজে সুনিপুণ ও বাদামি বর্ণের চোখ জোড়া থাকে সব থেকে বেশি আকর্ষণ করত। তার ভালোবাসা অন্যদের মতো ছিল না, সে রাগী কিন্তু প্রিয়তার প্রতি ভীষণ দায়িত্ববান। ছোট থেকেই এই মানুষটার প্রিয়তা সবচেয়ে বেশি আদর যত্নে মানুষ করেছে। জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত তাকে কেউ যদি জিজ্ঞেস করতো সে কালকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে যে কোনো বয়সী চোখ বন্ধ করে বলে দিত প্রণয় ভাইয়া। শিকদার বাড়িতে ছেলে মেয়েদের সংখ্যা নিহাতি কম নয়। এতজনের মধ্যে কত জ্ঞানীরা কাউকে আলাদা নজরে দেখতে না, তাদের কাছে সবাই সমান। মূলত শিকদারদের টাকা পয়সা, অভিজাত্য, মান মর্যাদা কোনো কিছু কমতি ছিল না। তাই এটা নিঃসন্দেহ বলা যায় শিকদার বাড়ির প্রত্যেক ছেলে মেয়েরই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। কিন্তু কিছু চেয়েছে আর পায়নি এমন হয়নি। তারা নিজেদের মতোই বড় হয়েছে, কিন্তু তাই আলাদা করে কাউকে নজর দেওয়ার মতো প্রয়োজন হয়নি। প্রিয়তা ভীষণ অভিমানী প্রকৃতির মেয়ে। তার ছোট থেকে টাকা পয়সা, অভিজাত্য, দামি জিনিসপত্র এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে খুব সাধারণ জিনিসপত্রে খুশি হয়ে যেত। তার কাছে এসবের থেকে ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদের দাম অনেক বেশি ছিল। তা প্রণয় ব্যতীত অন্য কেউ বুঝতো না। প্রণয় একমাত্র ব্যক্তি যে প্রিয়তার চোখ দেখে বুঝতে পারতো সে কী চায়। দৃষ্টি পড়ে নিতে তার 2 সেকেন্ড সময় লাগতো মাত্র। এত ভাই বোনদের মধ্যে প্রিয়তা ভালোবাসার উষ্ণতা ওই মানুষটার পক্ষে খুঁজে পেত। সে আদর, শাসন, ভালোবাসা, যত্ন কোনো কিছুরই অভাব বোধ করেনি। প্রিয়তাকে মানুষটা বকলে ভীষণ কষ্ট হতো, অভিমানে বুক ভার হয়ে যেত। কিন্তু কিছুক্ষণ পর আবার যখন প্রণয় বুকে টেনে নিত, মাথায় হাত বুলিয়ে আদরে স্বরে 2-1 বাক্য বলতো, সে বরফ গলা পানির মতো ঠান্ডা হয়ে যেত। প্রণয়ের অতি আদরে গড়ে তোলা এক ছোট্ট পুতুল ছিল সে। এভাবেই সে বড় হতে লাগলো। প্রিয়তা যখন 10 পেরিয়ে 11তে পা দিল, তখন থেকেই সে অনুভূতিগুলো পাল্টাতে লাগলো। সে বুঝতে পারত না এমন লাগে কেন। এই অনুভূতির কোনো নাম সে দিতে পারত না। প্রণয়ের আদর, যত্নে আর ভালোবাসায় আরও কয়েক বছর পার হয়ে গেল। এরপর সে ফাইনালি নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেল। আবেগের বয়সে সে ভালোবেসে ফেলেছে। কি সাংঘাতিক! নিজের থেকে 13 বছরের বড় চাচাতো ভাইয়ের প্রেমে খুব বাজেভাবে ফেঁসে গেছে সে। যদিও তার ভালোবাসাটা একতরফা ছিল, প্রণয় তাকে ভালোবাসে কিনা এই বিষয়ে সে কিছুই জানে না। তার মনে হয় তার মতো এমন দুধের শিশুকে প্রণয় কোনোদিনও ভালোবাসবে না। কিন্তু সে তো বাসে, সত্যি ভীষণভাবে ভালোবাসে। তাই চেষ্টা করবে প্রণয়কে নিজের করে রাখার। তার দৃঢ় বিশ্বাস সে যথেষ্ট সুন্দরী। প্রণয় যদি তাকে এখন ভালো না বাসে, একসময় ঠিক তার জন্য প্রণয় মনে জায়গা করে নেবে। তখন থেকে প্রিয়তা অনেক সেজেগুজে থাকতো, সবসময় প্রণয়কে পটানোর জন্য। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে আসা ঝড়ে প্রিয়তার জীবনটাই পাল্টে গেল। জীবনের হিসেব উল্টোপাল্টা হয়ে গেল। ছোট কিশোরীর মন ভেঙে গেল। আবেগের বয়সে পাওয়া ধাক্কাটা ভীষণ ভারী হয়ে গেল প্রিয়তার জন্য। কিছুদিনের মধ্যে প্রিয়তার জীবন থেকে আদর, ভালোবাসা, শাসন, যত্ন সব হারিয়ে গেল। ভালোবাসার গড়া পুতুলটাকে অবহেলার খাদে ছুঁড়ে মারা হলো। কখনো কষ্ট না পাওয়া প্রিয়তা হাবুডুবু খেতে লাগলো তার কষ্টের। কারণ এটা নয় যে প্রণয় তাকে আগের মতো যত্ন করে না, ভালোবাসে না, বরং তার যন্ত্রণা তো এখানে হতো যখন সে প্রণয়কে অন্যের সাথে দেখতো। কি ভীষণ যন্ত্রণা! মেয়েটা রাতের পর রাত ছটফট করেছে। কিশোরীদের মনে আবেগ বেশি থাকে, আর প্রথম ভালোবাসা হারিয়ে যাওয়ার যন্ত্রণা সে সহ্য করতে পারতো না কোনোদিনও। প্রণয় তাকে এক চুল পরিমাণ কষ্ট দিত না, কিন্তু দিন শেষে সে প্রিয়তাকে কষ্টের সব থেকে বড় সাগরে ছুঁড়ে মেরেছে। কত আপত্তিকর মুহূর্তে সাক্ষী হয়েছে প্রিয়তা, তার কোনো হিসাব নেই। তার প্রথম সে সব মেনে নিতে পারতো না, কিন্তু সময়ের সাথে যন্ত্রণাগুলো বুকের ভেতরে গোপন রেখে সে সব শিখে গেছে। তার এই গোপন যন্ত্রণার কথা সে কখনো কাউকে জানাতে চায় না। হুট করে প্রণয় পাল্টে যায়। সে আর প্রিয়তাকে হাসায় না, তার কথা মন দিয়ে শোনে না, চোখের দিকে তাকিয়ে মনের ইচ্ছাগুলো পূরণ করে না। প্রণয়ের চোখের দিকে তাকালে প্রিয়তা নিজেকে সামলাতে পারতো না। তাই এরপর থেকে প্রিয়তা আর কখনো তার চোখের দিকে তাকাতে চায় না। প্রিয়তা যে প্রণয়কে ভোলার চেষ্টা করেনি এমনটা নয়। প্রথম ভীষণ চেষ্টা করতে ভুলে যাওয়ার, কিন্তু এটা করলে তার আরও বেশি কষ্ট হতো। শেষমেশ সে উপলব্ধি করলো সে প্রণয়কে কখনোই ভুলতে পারবে না। কিছু মানুষ আছে যাদের সারাদিন অন্তত একবার চোখের সামনে না দেখলে প্রাণটা ছটফট করে। সে বুঝলো প্রণয় ওর প্রতিটা রক্তের কণায় বহমান।
সে তাকে কোনোদিন ভুলতে পারবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভুলতে পারবে না। তবে তার মানে এই নয় যে সে তাদের মাঝে আছে, সে তাদের মাঝে কোথাও নেই। নিজের ভালোবাসা কিংবা যন্ত্রণা পুরোটাই তার নিজের একার। প্রিয়তা নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, ভালোবাসার মানুষ অন্যের হয়ে গেছে, এটা তার সমস্যা, আমার নয়। আমি না হয় আজীবন দূর থেকে ভালোবাসবো, আমার প্রত্যাশার কিছুই নেই। এসব ভাবতে ভাবতে প্রিয়তার ভিতর চিরে দীর্ঘশ্বাস এলো, গাল বেয়ে নেমে গেল কয়েক ফোঁটা নোনা পানির স্রোত। পেছন থেকে কেউ একজন ডেকে উঠল, হ্যাঁ বিউটিফুল লেডি। প্রিয়তা গাল মুছে পেছনে ফিরল, শুদ্ধ দাঁড়িয়ে আছে। শুদ্ধ বলল, এমন অন্ধকারে তোমার রূপ ঝলক দিচ্ছে, এত সুন্দরী কেন তুমি? কেন বলো তো? এই রাতের আধারও তোমার রূপের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। তোমার মতো অনিন্দ সুন্দরী আমি আমার জীবনে আরেকটাও দেখিনি। বলতে বলতে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। প্রিয়তাও স্বস্তি হলো এমন কথায়। সে বলল, ভাইয়া আপনি এখানে? শুধু বলল, হ্যাঁ, এত রাতে এত আলো আর ভালো লাগে না। আমি অন্ধকারে মানুষ, তাই অন্ধকার খুঁজতে আসলাম। কিন্তু এখানেও তো আলো, যেমন তেমন আলো না, চোখ জ্বালিয়ে দেওয়ার মতো। সে আলোয় বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। প্রিয়তা অস্বস্তি বাড়ল। সে বলল, আপুর বিয়ে হয়তো শুরু হয়ে গেছে, তাই নিচে যাচ্ছি, ভাইয়া আপনিও আসুন। শুদ্ধ বলল, হ্যাঁ যাও। প্রিয়তা চলে গেল। শুদ্ধ বাঁকা হেসে বলল, তোমাকে দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায় সুন্দরী। কী আছে তোমার মাঝে? পরিণীতা সকাল থেকে আবিদকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পরিণীতা মনে মনে ভাবল, কোথায় গেল মানুষটা? এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করেই সাদাফ চলে এলো। জিজ্ঞেস করলো, কী ব্যাপার ফুলপরি, কিছু খুঁজছো? পরিণীতা হেসে বলল, না ভাইয়া। সাদাফ আবার বলল, আমি আসার সময় সবার জন্য গিফট এনেছি, তোমার জন্য এনেছি, কিন্তু দেওয়ার সুযোগ আর হলো না। পরিণীতা হেসে বলল, এসবের কি প্রয়োজন ছিল ভাইয়া? সাদাফ চোখ ছোটো ছোটো করে বলল, ফর্মালিটিস করছো? পরিণীতা আবার হেসে বলল, না না ভাইয়া, আচ্ছা দাও। সাদাফ স্মিথ হেসে পকেট থেকে একটা প্যান্ডেন্ট সহ চেন বের করলো। পরিণীতা অবাক হয়ে বলল, এটা কি? সাদাফ বলল, গিফট। পরিণীতা বলল, সরি ভাইয়া, আমি এটা নিতে পারবো না। সাদাফ বলল, কেন? পরি বলল, এত দামি গিফট। সাদাফ পরিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নিজেই বলল, শোনো পরি, তোমার কাছে এইটা খুব তুচ্ছ আর সামান্য, তুমি যদি নিতে না চাও তাহলে ফেলে দিও, বলে চেনটা পরিণীতার হাতে দিয়ে চলে যায়। পরিণীতা বুঝলো লোকটা রাগ করেছে। সে এখন ফ্যাসাদে পড়লো, কী করবে? সব কিছু একপাশে রেখে আবিদকে কল করতে লাগলো। এবার পরিণীতা বিরক্ত হয়ে শিকদার বাড়ির বাইরে বেরিয়ে আবার কল করতে লাগলো। এবার আবিদ রিসিভ করলো। সে মিষ্টিভাষী। পরিণীতার কারোর সাথে জোর গলায় কথা পর্যন্ত বলে না। সেই পরিণীতা ঝাড়ি দিয়ে বলল, কোথায় আপনি? এখনই আমার সাথে পুকুর পাড়ে দেখা করবেন, আমি অপেক্ষায় আছি, বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সে রীতিমতো প্রচণ্ড রেগে আছে। কী পেয়েছে লোকটা তাকে? আজকে সত্যি সত্যি এই পুকুরেই ফেলবে। প্রীতম পা টিপে টেপে বোনের ঘরে ঢুকলো, কারণ সে মাত্রই তার বোনকে বিয়ের আসরে দেখে এসেছে। কিছুক্ষণ আগেই পৃথার বর সাদিক এসে গেছে। সব মেয়ে মিলে প্রণয়কুঞ্জের গেটের কাছে দাঁড়িয়েছে। পাত্রপক্ষের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মূলত ইনায়া, চৈত্রা, সায়রা, পূর্ণতা, কুরা ঝগড়া করছে। প্রিয়তা, পরিণীতা আর প্রেরণা তাদের সব কথা হ্যাঁ হ্যাঁ করে সায় দিচ্ছে, কারণ শিকদার বাড়ির সব মেয়েরাই মিষ্টিভাষী, তারা ঝগড়া ক্যাচাল করতে পারে না। ইনায়া বলল, বিআই সাহেব, 1 লাখ টাকা কম হলে ঢুকতে দেব না। সাদিকের চাচাতো ভাই শিহাব বলল, এত সুন্দর বিআইন সাহেবের জন্য শুধু 1 লাখ টাকা কেন, গোটা জীবনটাই মঞ্জুর। সবাই হেসে উঠল। শিহাব আবার বলল, বিআইন সাহেব শুধু 1 লাখ টাকা নিয়ে চলে যাবেন? একটু মিষ্টি মুখ করান। একইভাবে হাসি তামাশা করতে গিয়ে পুরো জুসের গ্লাসটা ইনায়ার ড্রেসে পড়ে গেল। প্রীতম বোনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইনায়া রাগে ফুঁসতে ফুঁসতে নিজের পছন্দের ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিল। ঠোঁটে ম্যাচিং লিপস্টিক দিতেই পেছন থেকে দরজা বন্ধ করার শব্দে লাফিয়ে উঠল। পিছনে ফিরে প্রীতমকে দেখে তার কলিজাটা পানি আসলো। ইনায়া বলল, উফ পেয়ারে লাল, আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম। প্রীতম ডেভিল হাসি দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, রসগোল্লা, এখন তুমি এমনিতেও হার্ট অ্যাটাক করবে। ইনায়া কিছু একটা ভেবে চটফটিয়ে উঠে পালানোর চেষ্টা করলো, কিন্তু দৌড় দেওয়ার আগে প্রীতম ধরে এক টানে বুকের মাঝে মিশিয়ে দিল। বলল, কোথায় পালাচ্ছ রসগোল্লা? জানো না আমার রসগোল্লাটা ফেভারিট, একটু তো টেস্ট করতে হবে। খাওয়ার জন্য মনটা আকুলি বিকুলি করছে। লজ্জায় ইনায়ার গাল রক্তবর্ণ ধারণ করলো। লজ্জা মিশ্রিত স্বরে বলল, আপনার মিষ্টি পছন্দ না? প্রীতম বলল, সো হোয়াট, গোলুমোলু রসগোল্লা আমার খুব পছন্দ, ট্রাস্ট মি। এমন রসগোল্লা খেয়ে যদি ডায়াবেটিস হয়ে উপরে চলে যায় তবুও দুঃখ নেই। ইনায়াত কিছু বলবে তার আগে প্রীতম অধরে অধর মিশিয়ে দিল। ইনায়ার চোখ গোল গোল হয়ে গেল, সারা শরীরে শিরিয়ে গেল।
শিরশির উঠল। এমনিতেই এই মানুষটার স্পর্শ করলে হৃদযন্ত্রটা অসহ্যভাবে কাঁপে। 5 মিনিট পর ইনায়া চটফট করে উঠল। প্রীতম বিরক্ত হলো। কয়েক সেকেন্ডের জন্য সুর সরালো। ইনায়া জুড়ে জুড়ে নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হওয়ার আগেই লাল হয়ে যাওয়া ঠোঁট দেখে প্রীতমের আবার নেশা ধরে গেল। আবারও ওর অধর নিজের আওতায় নিয়ে নিল। পরিণীতা 20 মিনিট অপেক্ষা করার পর অনুভব করলো কেউ এসে পাশে বসলো। মিষ্টিভাষী পরিণীতা কিছু কড়া কথা শোনানোর জন্য তৈরি ছিল, কিন্তু আবিদের লাল মুখটা দেখে বুকের ভেতরটা মুচড়ালো। চশমার আড়ালে চোখ দুটো লাল, ঠোঁট শুকিয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো, শ্যামবর্ণের মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। গায়ে একটা নর্মাল টি শার্ট আর ট্রাউজার, কেমন চোখ দুটো জলজল করছে। পরিণীতা কপালে হাত দিয়ে চমকে উঠল। জিজ্ঞেস করলো, এত জ্বর, আপনি কেমন করে এসেছেন মাস্টারমশাই? আবিদ উত্তর না দিয়ে কিছুক্ষণ সামনে বসা রমণীর সুশ্রী মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে পরিণীতার বুকে মাথা রেখে কোমর জড়িয়ে ধরল। পরিণীতা শিউরে উঠল, কারণ শরীরটা এত গরম যে সেই উষ্ণতায় পরিণীতার গা জ্বলে যাচ্ছিল। তবুও তার চেয়েও বেশি জ্বলছিল মন। নিজের প্রাণের পুরুষের এই অবস্থা দেখে পরিণীতার চোখে পানি টলমল করে উঠল। আবিদ বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। আসলেই তার ভীষণ কষ্ট হচ্ছিল। এখন একটু স্বস্তি বোধ করলো। আসার সময় মনে হচ্ছিল এখনই মাথা ঘুরে পড়ে যাবে। ভাঙা ভাঙা গলায় বলল, অ্যাঞ্জেল। পরিণীতা কাঁপা কণ্ঠে বলল, হুম। পরিণীতার গলায় মুখ গুজে দিয়ে আবিদ বলল, এটার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট তখন পেয়েছিলাম যখন দেখলাম অন্য পুরুষ তোমাকে চোখে ছিল, প্রিয় নামে ডাকছিল, তোমার চুলে সযত্নে ফুল গেঁথে দিচ্ছিল। এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন দেখলাম তুমি কিছু বলছো না, উল্টে খুশি হচ্ছ। আবিদের অতিরিক্ত ভারী গরম নিঃশ্বাস পরিণীতার গলায় আশ্রয় পড়ছিল। আবিদ আবার বলল, তোমাকে যদি আমি অন্য কারোর সাথে দেখি তাহলে সত্যি বলছি প্রিয়তমা, আমি বাঁচতে পারবো না। আমার সহ্য হবে না তোমাকে অন্যের সাথে দেখার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াই ভালো। সে আরও জড়িয়ে ধরে জ্বরের ঘরে বিড়বিড় করে বলল, তুমি শুধু আমার, আমি ছোপা আদর করবো, ভালোবাসবো, অন্য কেউ নয়। না হলে হয় তোমাকে শেষ করব, না হলে আমি মরবো, মনে রেখো। এইসব বলে সে চুপ হয়ে গেল। পরিণীতা বুঝলো আবিদ ঘুমিয়ে পড়েছে। আবিদের মাথা নিজের বুকে শক্তভাবে চেপে ধরে রাখলো। তার চুলে চুমু দিয়ে বলল, এত ভালোবাসেন আমাকে? কই, কখনো তো বলেন না। হুঁশে থাকলে শুধু বকা আর ধমক দাও। পরিণীতার বুকটা ব্যথায় ভারী হয়ে আসলো, কারণ আবিদের জ্বরটা বাড়ছে। সে এখন কি করবে? এই অবস্থায় যদি কাউকে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। পরিণীতা একে একে ইনায়া, পূর্ণতা আর প্রিয়তাকে ফোন করে চুপি চুপি পুকুর পাড়ে আসতে বলল। কাকপক্ষী পর্যন্ত যেন ট্রেন না পায়। তারা 3 জন পুকুর ঘাটে এসে উক্ত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। পূর্ণতা ও প্রিয়তা মুখ চাওয়াচাওয়ি করে তারপর একই সাথে বলল, মাস্টারমশাই তোর সাথে কেন? পরিণীতা উত্তেজিত হয়ে বলল, সব পরে বলবো, আগে ওনাকে বাড়ি নিয়ে যেতে হবে, উনি ঘুমিয়ে পড়েছেন। ওরা বলল, আমরা কিভাবে নিয়ে যাব? প্রিয়তা বলল, পুরুষ মানুষের সাহায্য নিতে হবে। ইনায়া বলল, শিকদারদের ভুলেও জানানো যাবে না, না হলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। পরিণীতা বলল, শিহাব ভাইয়া আর শামীম ভাইয়াকে চুপি চুপি ডেকে নিয়ে আয়। ইনায়া গেল ডাকতে। পূর্ণতা ছুটে এসে বলল, কি হয়েছে ওনার? পরিণীতা বলল, অনেক জ্বর। পূর্ণতা কপালে হাত দিতেই পরিণীতা চেঁচিয়ে বলল, ছবি না ওনাকে। পূর্ণতা চোখ ছোট ছোট করলো। এর মধ্যে শিহাব আর স্বামী হলো। এসব দেখে তারা অবাক হয়ে গেল। প্রিয়তা মিষ্টি করে গুছিয়ে বলল, ভাইয়া ওনাকে একটু বাড়ি পৌঁছে দিতে হবে। শিহাব গলে পানি হয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই। এটা বলেই তারা দুজন আবিদকে ধরে নিয়ে গেল। একজন কাজের লোককে বলে দিল আবিদের বাড়ি চিনিয়ে দিতে। ভীষণ অস্থির হয়ে আছে পরিণীতা। এই পুরো ব্যাপারটা দূর থেকে দেখলো শুদ্ধ। বাঁকা হেসে মনে মনে বলল, এই পুরো খানদানটাই মিথ্যাবাদী আর চিটিংবাজ। বড় বড় করে লেখা এই বংশের প্রেম কর্তা বারণ, অথচ সবাই প্রেম করে। ভালোই হলো, খেলতে অনেক মজা হবে। এটা বলে আবার বাঁকা হেসে চলে গেল। বাড়ির ছেলেরা, বরযাত্রীরা খেতে বসে পড়েছে। সবাই পরিবেশন করছে। খাওয়া দাওয়ার পাট শেষ হতে না হতে কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য তাড়া দিচ্ছে। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। বর আর বউ এর মাঝে পাতলা একটা সাদা কাপড়, নিচে একটা কাঁসার বড় পাত্রে পানি রাখা। সেখানে বর আর বউয়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চিত্রা দুষ্টু হেসে সাদিককে জিজ্ঞেস করলো, কি দেখতে পাচ্ছেন দোলা ভাই? সাদিক তৃপ্তির হাসি হেসে বলল, আমার পরবর্তী 60 বছর। সবাই হেসে উঠল। সায়রা পৃথা জিজ্ঞেস করলো, তুই কি দেখতে পাচ্ছিস? পৃথা বলল, আমার জান্নাত। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব প্রথমে পৃথাকে কৌল বলতে বললেন। পৃথা ফুপিয়ে কেঁদে উঠল। খলিল শিকদারের হাতটা জড়িয়ে ধরল। খলিল শিকদার মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই সারা জীবন আমার মেয়ে হয়ে থাকবি।
পৃথা ৩ বার কবুল বলে দিল। সবাই আবার বলল আলহামদুলিল্লাহ। এরপর সাদিককে কবুল বলতে বলল। সে নির্দ্বিধায় কবুল বলে দিল। শিকদার বাড়ির কর্তা গিন্নির মনটা বিষণ্ণ। যে সন্তানকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করা হয়, সে সন্তান যখন এক বাক্যের বিনিময়ে পর হয়ে যায়, তখন বাবা মায়ের প্রাণে কি আর সয়? বিয়ে শেষ, কাল সকালে বিদায় হবে। এত রাত এখানেই থাকতে হবে, এটাই শিকদার বাড়ির নিয়ম। পৃথার সব কাজিনরা বাসর ঘর সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় আজ অনেক ক্লান্ত। তার মন আর শরীর এত চাপ নিতে পারছে না। উপায় থাকলে সে কবে দূরে অজানায় হারিয়ে যেত। সেখানে থাকবে না কোনো যন্ত্রণা বা এমন কোনো ইরেজার যদি থাকতো যা দিয়ে মনের আশেপাশে কোথাও নেই। প্রণয় ওয়ার্ডরোব থেকে একটা পোলো টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গায়ে কালো শার্টের বোতামে হাত দিতেই ফোনটা বেজে উঠল। তাই সে বাইরে এসে ফোন ধরল। প্রবাসের কথা শুনে তার মুখে রক্ত উড়ে গেল। মনে হলো কলিজাটা ধরে কেউ ছিঁড়ে নিয়ে গেল। প্রণয়ের হাত পা অসহ্য হয়ে আসছে। ভেতরটা অজানা ভয়ে আতঙ্কে জমে যাচ্ছে। প্রণয় উন্মাদের মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ তার চারপাশে সবকিছু যেন অদৃশ্য। ছেলেটা মুহূর্তে পাগলের মতো বেরিয়ে গেলে সবাই প্রণয় যেভাবে বেরিয়ে গিয়ে দেখে অবাক হলো। কোনো বিশেষ কাজে বেরিয়েছে ভেবে তেমন আমলে কুচকে তাকিয়েছিল প্রণয় যাওয়ার পানে। প্রণয় পাগলের মতো গাড়ি নিয়ে ৪০ মিনিটের পর ডেস্টিনেশনে পাড়ি দিল। দরদর করে ঘামের স্রোত বয়ে যাচ্ছে। বুকের বাঁ পাশটায় ছড়িয়ে যাচ্ছে অসহ্য যন্ত্রণা। হাই স্পিডে রায়পুরের শেষ সীমানা এসে পৌঁছালো। সেখানে জঙ্গলের শুরু। প্রণয় দ্রুত গিয়ে দেখে দুজন লোক প্রায় ৮০ টাকা করে আছে। প্রণয় একটা কলার ঝাঁকিয়ে খুলে বলল, আমার লোকগুলো কিছু অবস্থায় নেই। প্রণয় বন্দুক বের করে একটা গাড়ি সেট করলো। বাঘের মতো গর্জন করে সামনে জঙ্গলের দিকে ইশারা করলো। প্রণয় ওকে ছুঁড়ে ফেলে ছুটলা গেল। প্রতিটা ধাপে মনে হচ্ছে তার আয়ু ফিরে আসছে। প্রাণটা এখনই বেরিয়ে যাবে। বুকটা অসহ্য যন্ত্রণায় ছেঁকে ধরল। গভীর অরণ্যের কোথায় খুঁজবে সে তার রক্তচোবাকে? প্রণয় উপরে তাকিয়ে চিৎকার করে বলল, হে আল্লাহ, তুমি তো আমার কাছ থেকে সবই কেড়ে নিয়েছ। আমার মানসিক শান্তি, বেঁচে থাকার উদ্দেশ্য, ভালোবাসা সব কিছু কেড়ে নিয়েছ। কিন্তু আমার প্রাণ ভোমরা যদি কিছু হয়, আমি আবরার শিকদার প্রণয় সব কিছু জ্বালিয়ে দেব। কাউকে জীবিত রাখবো না। আমার মৃত্যুর আগে সবাইকে মেরে মরবো বলে জোরে আর্তনাদ করে উঠল। পুরুষরা নাকি কাঁদে না, বিশেষ করে আবরার শিকদার প্রণয় তো কাঁদতেই পারে না। তার জীবনে কত ঝড় বয়ে গেছে, কিন্তু নিকৃষ্ট নরপিশাচদের ষড়যন্ত্রের শিকার হয়ে সে আর তার ভালোবাসার জন্য তাকে হারাতে হয়েছে ভালোবাসা। সে কাউকেই ভয় পায় না। তার কাছে ভালোবাসার একটাই অর্থ ছিল তার ছোট সুন্দর পুতুল। তার জন্য সে গোটা পৃথিবীকে উলটপালট করে দিতে পারত। ভীষণ ভালোবাসে সে তার ভালোবাসাকে, যাকে বুকের পাঁজরে লুকিয়ে রাখত, যার গায়ে কোনোদিন একটা ফুলের টুকাও লাগতে দেয়নি। সেখানে তার প্রাণ পাখিটাকে তার জন্য দিনের পর দিন কি ভীষণ যন্ত্রণায় কাটাতে হচ্ছে। তার প্রাণ পাখিটার কষ্ট পেতে দেখে তার ভিতরটা জ্বলে যাচ্ছে। কিন্তু তার হাত পা বিশাল, তারা এমনভাবে পেঁচিয়ে ধরেছিল যে তার কিছুই করার ছিল না। তার রক্তজবাকে কষ্ট পেতে দেখে তার থেকে 1000 গুণ বেশি যন্ত্রণা নিজের বুকের ভেতর অনুভব করত। ভীষণ ইচ্ছে বুকে আগলে নিয়ে আদর করে বলতে, আমি তো তোমারই আছি। এটা করতে পারলে বড় বড় গাছের ছায়ার পরিবেশটা ভুতুড়ে হয়ে উঠেছে। প্রণয়ের চোখের কার্নিশ বেয়ে অঝরে ধারা গড়িয়ে পড়ছে নোনা। শরীর ও মনের যন্ত্রণায় দেখে হাতে নিয়ে দেখলো হোয়াইট ক্রিস্টাল এক বড় ভূমিকা, যেটা তার আজকে প্রিয়তার কানে দেখেছিল। প্রিয়তা কখন কি পরে, কখন কি করে, তার প্রতিটি বিষয় প্রণয় মুখস্থ। তাই ছিল সে চুরিতে ভিড় হলো না। ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজেই তাকাতে দেখলো মাটি থেকে টেকা টেনে নেওয়া যাওয়া দাগ। মিশ্রতা ফুটে উঠল। ঘড়ির কাঁটা রাত 12টা বাজিয়ে দিল। প্রিয়তা গভীর জঙ্গলের মাঝখানে একটি পুরোনো বাড়িতে চেয়ারে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে রেখেছে।
নীলাপ চোখ দুটি উপচে পড়ছে নোনা জল। একটা পুরো গ্যাং থেকে কিডন্যাপ করা হয়ে এখান থেকে নেওয়া হচ্ছে। কয়েকটা ছেলে বিশ্রী মন্তব্য করছে। প্রথম ছেলেটা বললো, কি খাসা মাল দেখেছিস নিজেকে কত বড়। দ্বিতীয় ছেলেটা বললো, এই মালটাকে এখনই খেয়ে দিতাম, কিন্তু ওকে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া আগে একটু পেটাতে হবে। এসব নোংরা কথাবার্তা শুনে প্রিয়তা তার গা ঝিমঝিম করে উঠল। সে যেন এখানে তার ইজ্জত নিয়ে ফিরে যেতে না পারবে না সেটা বুঝে গেছে। এরপর হবে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে মৃত্যুকে ভয় পায় না, সম্মান হারানোর ভয়ে সে কুকড়ে আছে। প্রিয়তা চোখ বন্ধ করে প্রণয়ের সুদর্শন মুখটা মনে করলো। তার বুকে তার ভীষণভাবে পড়ছে। মনে মনে বলছে, প্রথম ছেলেটা প্রিয়তার পিঠ বরাবর একটা বাড়ি দিল। নিয়ে চোখ দিয়ে দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। তুলতুলে দেহটা মনে হলো চিরে গিয়ে রক্ত বেরিয়ে এলো। মুখ বন্ধ করে থাকায় মনে হলো সেই নীল চোখ দুটো ঠিকঠাক করে উঠছে। দ্বিতীয় ছেলেটা বলল, এবার আমি আরেকটা বাড়ি মারল। তৃতীয়বার আঘাত করার আগে একটা গুলি এসে তার হাত ভেদ করে চলে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে বাদামি মনের চোখ দুটোর দিকে দেখেই বুকের রক্ত জমে যাওয়ার উপক্রম হবে। প্রিয়তা ক্লান্ত নীলাভ চোখে দৃষ্টি দিয়ে সামনে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না এই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এটা কোনো প্রণয় এখনই ওদের মেরে ফেলতে চায় না। তাদের শেখার প্রথম সে নিজে হাতে মারল। নাক ভেঙে রক্ত গড়িয়ে পড়ল। প্রণয় একের পর এক সব কটার হাত পায়ে শুট করে দিল। সামনে তাকাতে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল। ভেতরে প্রাণ পাখিটা ছলাৎ করে উঠল। তার প্রাণ ভ্রমরা প্রায় নিস্তেজ, নিভু নিভু। অবিশ্বাস চোখে সে তাকিয়ে রইল। সে দেখতে পেল এই নীলাভ চোখে হাজার অভিযোগ আর অভিমান, সঠিক সময় না আসার জন্য। প্রণয় এক পা দুই পা করে প্রিয়তার সামনে গিয়ে বসল। প্রিয়তা নীলাভ চোখ রেখে ক্ষীণ স্বরে বলল, রক্তজবা, এই জান পাখি, আমার দিকে চাও। এই দেখো আমি চলে এসেছি। তোমার আর কোনো ভয় নেই, আমি এসে গেছি বলে কাপা হাতে মুখ থেকে ট্যাপটা খুলে দিল। হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, আইম সরি জান, আইম সরি, আসতে অনেক দেরি করে ফেলেছি। আমাকে তুই যা শাস্তি দিবি আমি তা মাথা পেতে নেব বলে প্রিয়তাকে নিজের শান্ত প্রশস্ত বুকে চাপটে ধরে সারা মুখে উন্মাদের মতো চুমু দিতে লাগলো। এত জোরে বুকের সাথে চেপে ধরেছে যেন এক্ষুনি বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। প্রিয়তা চেয়ে আছে অবাক চোখে। মানুষটাকে তার এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। এখন আর বিশ্বাস হচ্ছে না মানুষটার বলা কথাগুলো। প্রিয়তা নিজের দুর্বল শরীরটাকে নিয়ে প্রণয়ের বুকে আর একটু সেটে গেল। কিছু সময়ের মধ্যে প্রিয়তা জ্ঞান হারালো। প্রণয়ের বুকটা আরও শান্ত হলো। মাথা ঘুরিয়ে হিংস্র দৃষ্টিতে ছেলের দিকে তাকালো। তাতেই যেন ওদের প্রাণ পাখি ফুরুত হয়ে যাওয়ার উপক্রম। প্রণয় প্রিয়তার নিস্তেজ ছোট কোমল দেহটাকে কোলে তুলে নিল। ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব সংখ্যা 7। প্রিয়তাকে নিয়ে বেরিয়ে গেল প্রণয় যেতেই সেখানে শুদ্ধ এসে উপস্থিত হলো। শুদ্ধ ও প্রণয়ের মতো সেই একই রকম দৃষ্টিতে তাকালো লোকদের দিকে। ভয়ে কাঁপছে তারা শুদ্ধর ভয়াবহ হিংস্র রূপ দেখে। ওই দৃষ্টির পরতে পরতে ছড়িয়ে আছে হিংস্রতা। সে গিয়ে তাদের সামনে চেয়ারে পায়ে পা তুলে বসে অকথ্য কয়েকটা গালি দিয়ে বলল, তোদেরকে কে পাঠিয়েছে? ছেলেগুলো চুপ করে আছে দেখে শুদ্ধ একটার মুখ বরাবর লাথি দিল। সে ভালো করে বুঝতে পেরেছে এদেরকে কে পাঠিয়েছে। তাদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এটাই তোদের শেষ রাত। শেষবারের মতো আল্লাহ ওকে ডেকে নে, কারণ তোরা নিজেও জানিস না কার কলিজায় হাত দিয়ে ফেলেছিস। বলে সে চলে গেল। এতক্ষণ শিকদার বাড়ির পরিবেশ জমজমাট ছিল। সবাই হই হুল্লোড় করছে। সাদিকের শালা শালিরা সবাই মিলে ফতুর করে দিয়েছে তাকে। বিয়ের মিটে যাওয়ার অনেকে বাড়িতে চলে গেছে, তাই অন্যান্য দিনের তুলনায় আজকের লোক সমাগম কিছুটা কম। রাত তখন একটা। পরিণীতার চিন্তায় গলা বেয়ে দরদর করে ঘাম ছুটছে। কারণ সে সারা বাড়ি খুঁজেও প্রিয়তাকে খুঁজে পায়নি। গত 5 ঘন্টা হলো প্রিয়তাকে সে সারা বাড়ি কোথাও দেখতে পায়নি। বিয়ে বাড়ির হৈহুল্লোড়ের পরিবেশে অনেকটাই শান্ত। সবাই গভীর তন্দ্রাচ্ছন্ন, শুধু ঘুম নেই তার চোখে। সে কাকে বলবে এই কথা, এই সব ভেবে সে অস্থির হয়ে গেল। কিছুটা একটা ভেবে দাদানকে ফোন করবে ভাবল। কারণ আগে এই বাড়িতে প্রিয়তাকে সবথেকে বেশি ভালোবাসত বড় দাদান, কিন্তু এত রাতে বড় ভাইকে ফোন করতেও সংকোচ বোধ হচ্ছে। প্রণয় ওর নিজের মায়ের পেটের ভাই, সে ভাইয়ের মনের ভাব বুঝে না এমনটা নয়, সে সবই বুঝে, কিন্তু কিছু করারও নেই। প্রিয়তার বিধ্বস্ত অবস্থা দেখে সে মাঝে মাঝে খুব রাগ হতো ভাইয়ের উপর, কিন্তু তার এত সাহস কোথায় ভাইকে প্রশ্ন করার।
সঙ্গে করবে ভেবে আর গেল না, কিন্তু এত কিছু না ভেবে সে প্রণয়ের নম্বরে ফোন করলো। ফোনটা রিং হতে কেটে গেল। সে এখন কি করবে? সে আবার প্রণয়ের নম্বরে ফোন করলো। প্রণয় এক হাতে প্রিয়তাকে বুকে জড়িয়ে ধরে ড্রাইভিং করছিল। বাবার বাবার বোনের বাবার বোনের ফোন আসতে দেখে বিরক্ত হলো। এক হাতে ফোনটা ধরলো। সে কিছু বলার আগে প্রিয়তা উদ্বিগ্ন কণ্ঠে বলল, দাদান। প্রণয় বুঝলো বোনের কণ্ঠ কাঁপছে। প্রণয় বলল, কিছু বলবি? প্রিয়তা বলল, দাদান, আমি প্রিয়তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলল। খুঁজিস না, ও আমার সঙ্গে আছে। পরিণীতাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল। নিজের বুকে অপার্থিব শান্তি আর উষ্ণতা অনুভব করছিল সে, যার জন্য গত 22 মাস হৃদয় ভীষণ পড়েছে। এখন এই হৃদয় পরিণীতকে দেখে বুকের ভিতরটা প্রশান্তিতে ভরে গেল। এই 22 মাস সময় তাকে তার 22 বছর দীর্ঘ মনে হয়েছে। প্রণয়ের কাছে মনে হলো কত বছর পর যেন মরুর বুকে এক ফোঁটা শীতল জলের বাড়িধারা নামছে। কত শতবার যে ইচ্ছে হতো এই তুলোর মতো দেহটাকে নিজের বুকের সঙ্গে চেপে রাখতে, কিন্তু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চাপা কিছু অব্যক্ত আর্তনাদ। প্রিয়তার এখনো জ্ঞান ফেরেনি, তাই সে এখন নিশ্চিন্তে তাকে বুকে চেপে ধরে রেখেছে। মন বলছে সময়টা এখন এখানেই থেমে থাক, কিন্তু তা তো আর হওয়ার নয়। প্রিয়তার চুলে এর খোপা খুলে দীঘল কেশরাশি গাড়ির সিটের নিচ অব্দি চলে গিয়েছে। প্রণয় গাড়ি ব্রেক করলো। চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে নিয়ে নাকের কাছে ধরল। চুল থেকে আসা সেই অতি পরিচিত সুমিষ্ট ঘ্রাণটা ভেসে আসছে, যা প্রণয়ের কাছে মাদক দ্রব্যের চেয়েও কোনো অংশে কম নয়, বরং বেশি বলা যেতে পারে। প্রিয়তার নিস্তেজ মুখটা দেখে ভেতরটা পুড়ে যাচ্ছে। সে আর দেরি করলো না। গাড়ি স্টার্ট দিয়ে 15 মিনিটের মধ্যে তাদের বাগান বাড়িতে পৌঁছে গেল। একজন দারোয়ান ছুটে এসে গেট খুলে দিলেন। 2 তলা বিশিষ্ট বিশাল বাগান বাড়ি, চারপাশে জঙ্গল আর সবুজে ঘেরা, কিন্তু মধ্যরাতে সবকিছু ভুতুড়ে লাগছে। আশেপাশে থাকলে পিলে চমকে যাবে। প্রণয় প্রিয়তাকে কোলে তুলে নিয়ে বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। কেয়ারটেকার আর তার স্ত্রী অবাক চোখে তাকিয়ে রইল তাদের দিকে। অন্যদিকে তাদের গোপন আস্তানায় কয়েকজন মিলে তুমুল ঝগড়া করছিল। শুদ্ধর মাথায় শিরাগুলো ফুলে দপদপ করছে, চোখে মুখে অস্বাভাবিক লাল। সে আর কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কথায় আছে না, দুর্বল জায়গায় আঘাত পেলে মানুষ হিংস্র হয়ে ওঠে। শুদ্ধেরও একই অবস্থা হলো। সে মেয়েটির চুলের মুঠি ধরে বলল, তোর সাহস হয় কি করে আমার ভালোবাসায় হাত দেওয়ার? বলেই সে মেয়েটির গলা চেপে ধরল। দুজন ছুটে এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তারাও ভীষণ ক্ষেপে আছে। শুদ্ধ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। সামনের মেয়েটা ফুঁসে উঠে বলল, ওর জন্য আমি সব কিছু পেয়েও পাচ্ছি না। ও যদি না থাকে তাহলে সব কিছু আমার হবে, সর্বোপরি প্রণয় আমার হবে। আমি সবসময় প্রণয়ের চোখে শুধু ওর জন্য ভালোবাসা দেখতে পাই। আমি এসব সহ্য হচ্ছে না। শুধু একটা বিশ্রী গালি দিয়ে বলল, ওর জন্যই প্রণয় তোকে কোনোদিনও ভালোবাসেনি। এই কথা শুনে মেয়েটার চোখ লাল হয়ে গেল। শুদ্ধ বলল, শালি, তোকে আমি সব কিছু পাইয়ে দিয়েছি আর তুই আমার জানটা ধরে টানটানি করছিস। আজকে তোকে আমি খুন করে ফেলবো বলেই আবার তেড়ে গেল। সবাই আবার আটকালো। শুদ্ধ রাগে ঠোঁট কাঁপছে। সে বলল, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে এখানে আমার জায়গায় প্রণয় নেই, না হলে তোর এমন হাল করে দিত তুই নিজের চেহারাটা মনে আয়নায় দেখতে চাইতি না। মেয়েটা রেগে উঠে বলল, ওই মেয়ের মাঝে কি এমন আছে যার জন্য সব পুরুষের মাথা নষ্ট? কি এমন দেখায় সবাইকে? আমি কি কম সুন্দরী? শুদ্ধ তাচ্ছিল্যের হেসে বলল, কাক আজীবন কাকই থাকে। কাক ময়ূরের পালক লাগালেই সে ময়ূর হয়ে যায় না। তুই তো আমার থেকেও বেশি নিকৃষ্ট। আজকে যে ভুলটা করেছিস সেটা দ্বিতীয়বার করতে আসলে আই প্রমিস আমি তোকে মারবো না, প্রণয়কে শুধু সবটা সত্যিটা বলে দেবো। এই কথা শুনে মেয়েটার সর্বাঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। প্রণয় যদি কোনোদিন এতটুকু জেনে যায় সেটা ভেবে সে আবারও ভীতিগ্রস্ত হলো। ওর মুখের এক্সপ্রেশন দেখে শুদ্ধ বাঁকা হেসে বেরিয়ে গেল। তার বুকের ভিতর ভীষণ যন্ত্রণা হতে পারে। সে আস্তে শয়তান, কিন্তু সেও তো মানুষ, তারও তো মন আছে। আর সে তো আগে এমন ছিল না। নিজে ভালোবাসা মানুষকে নিজের করে পাওয়ার জন্য তাকে শুধু এতটা খারাপ কেন? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কীট হতে হলেও সে রাজি আছে। প্রণয় তো একা ভালোবাসেনি, সেও তো ভালোবেসেছে, পাগলের মতো ভালোবেসেছে।
তাহলে ভালোবাসা পাওয়ার অধিকার তার কেন থাকবে না? অথচ প্রণয় তাকে কোনোদিনও তার প্রিয়তার আশেপাশে ঘেঁষতে দিত না, সবার আগ থেকে আলাদা করে লুকিয়ে রাখত। ভালোবাসার যন্ত্রণায় সে যে কত বছর তড়পেছে, নির্ঘুম রাত পার করেছে, সেটা শুধু সে আর তার আল্লাহ ভালো জানে। এত কষ্ট সহ্য করার পর ফাইনালি সে একটা সুযোগ পেয়েছে সব কিছু প্রতিশোধ নেওয়ার, ভালোবাসাকে প্রণয়ের বুক থেকে কেড়ে নিয়ে নিজের বুকে স্থাপন করার। আর সে তার প্রথম চালটা চেলে দিয়েছে। প্রণয়ের প্রতি তার এক আকাশ পরিমাণ বিতৃষ্ণা। প্রণয়ের জন্য সে কষ্ট পেয়েছে, প্রণয়কে তার 1000 গুণ করে ফিরিয়ে দেবে, এমন অবস্থা করবে যে প্রণয় না পারবে গিলতে আর না পারবে উগড়াতে। সর্বশেষে ওই নারীটি প্রণয়ের রক্ত জবা থাকবে না, তার সুইটার্ট হবেই থসবে বলে বাঁকা হাসলো। আজকে সে প্রণয়কে ওভাবে ছুটে যেতে দেখে সে কিছু একটা আন্দাজ করেছিল, তাই সে প্রণয়ের পিছু নিয়েছিল সবটা দেখতে। প্রণয়ের এক একটা আর্তনাদ তার বুকে সুখের বৃষ্টি নামিয়েছে। শত্রুকে ভালোবাসার জন্য ছটফট করতে দেখে সে সুখটা অনুভব করেছে, সেটা সে কোনোদিনও অনুভব করেনি। কিন্তু সে এখন কিছু একটা ভেবে চিন্তায় পড়ে গেল। প্রণয় প্রিয়তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বেডের উপর শুইয়ে দিল। কেয়ারটেকার স্ত্রীকে ডেকে ওয়ার্ড্রোব থেকে একটা ওভারসাইজ টি-শার্ট আর একটা শর্টস হাতে দিয়ে বলল, ওকে চেঞ্জ করিয়ে দিন, আমি বাইরে আছি বলে সে বাইরে চলে গেল। তিনি প্রিয়তার কাছে গেলেন। তিনি প্রিয়তাকে চেনেন, সেজ কর্তার মেয়ে, ভীষণ মায়াবী দেখতে। কিন্তু এই সুন্দরী মেয়েটার কি হয়েছে জানতে ইচ্ছে হলো, কিন্তু প্রণয় শিকদারকে কিছু জিজ্ঞেস করার দুঃসাহস তার নেই, তাই চুপচাপ মেয়েটার কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। তিনিও কিছু একটা লক্ষ্য করে অবাক হলেন, কিন্তু কাজের মালিকের ব্যাপারে নাক গলানোর অধিকার শিকদাররা দেন না, তাই তিনি আর কিছু ভাবলেন না। ঘর থেকে বেরিয়ে এসে প্রণয়কে বলেন, বড় ভাইজান, আপামনির কাপড় পরিবর্তন করে দিয়েছি। প্রণয় ঘরে ঢুকতেই থমকে গেল। তার কালো রঙের টি-শার্ট প্রিয়তার হাঁটুর নিচে নেমে এসেছে, আর শর্টসটা পায়ের গোড়ালির অনেকটাই নিচে। কোথায় 6 ফুট 1 আর কোথায় 5 ফুট 2, এমনটাই তো হওয়ার কথা। যাই হোক, মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। প্রণয় 1 পা 2 পা করে এগিয়ে গেল, প্রতিটা ধাপে তার হৃদস্পন্দন লাফাচ্ছে। সে প্রিয়তার মুখের সামনে বসলো। কে জানে কতক্ষণ অপলক তাকিয়েছিল এই মায়াবী মুখের দিকে, জানা নেই। প্রণয় ভীষণভাবে তার মনে এত কেন তৃষ্ণা, যতই দেখে এই তৃষ্ণা মিটতেই চায় না। সে হাত বাড়িয়ে দিল প্রিয়তার গালে, নরম তুলতুলে গালটায় স্পর্শ করলো। কেউ এতটা নরম হতে পারে? হ্যাঁ, হতে পারে। প্রণয়ের গাল। সে মুখ এগিয়ে নিল, ধীরে সময় নিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল প্রিয়তার কপালে। আগেও সে নির্দ্বিধায় প্রিয়তাকে স্পর্শ করত, এখনও করবে, কারণ তার বিশ্বাস মতে সব কিছু পাপ হলেও ভালোবাসা পাপ নয়। তার হৃদয় এই নারীর জন্য যে ভালোবাসা জমে আছে, তাতে এই নারীকে পানি দিতে গুলে খাওয়ালেও মন ভরবে না। এরপর সে চোখ বন্ধ করে এই বন্ধ চোখের পাতায়ও চুমু খেলো। তাদের সম্পর্কে সামাজিক দূরত্ব বেড়েছে 1000 আলোকবর্ষ, কিন্তু মনের দূরত্ব, সেটা কখনোই মিটবে না, আর না কোনো দিন হবে। ভালোবাসা এমন একটা জিনিস যা পাওয়ার চেয়ে হারালে বেশি বাড়ে। তাই প্রণয় আর প্রিয়তা দুজনই অনুভব করছে তাদের ভালোবাসার গভীরতা। প্রণয় আজ সারাদিন অনেক ক্লান্ত ছিল। রাতের ঘটনায় মনে হচ্ছিল সে এখনই মরে যাবে, কিন্তু এত কিছুর পর মেয়েটাকে কাছে দেখে তার ক্লান্তি, বিষণ্ণতা আর কিছুই নেই। প্রণয়ের এইসব ভাবনার মাঝে প্রিয়তা পিটপিট করে তাকালো একটা দৃষ্টি। প্রণয় এক ঝটকায় সরে গেল, আগের ফর্মে ফিরে এলো, চোখ মুখ অনুভূতিহীন। প্রিয়তার চোখ খুলে সামনে থাকা মানুষটিকে দেখে ছটফট করতে লাগলো, আর কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। সে তখন কাঁদতে পারেনি, কিন্তু এখন এই মানুষটাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নীলাভ চোখ দুটো ছলছল করতে দেখে প্রণয় ভিতর অস্থির হতে লাগলো, কিন্তু মুখে তা প্রকাশ না করে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বলল, রক্তজবা। প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকালো। প্রণয়কে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে নিজে ঝাঁপিয়ে পড়ল তার বলিষ্ঠ বুকে। প্রণয় একটু থমকালো। প্রিয়তা সেই ছোটোবেলায় তার মতো প্রণয়ের শার্ট খামচে ধরে জড়িয়ে কাঁদছে। প্রণয়ের শার্টেই নাকের পানি, চোখের পানি সব মুছে নিচ্ছে। প্রিয়তার কান্না দেখে প্রণয়ের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। বলতে ইচ্ছে করছে, এই মেয়ে শোনো, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। প্রিয়তা শার্ট ছেড়ে পিঠ জড়িয়ে ধরলো, কিন্তু ভালোভাবে ধরতে হলে তাকে একটু বেগ পেতে হচ্ছে। এই কান্নায় শুধু আজকের ভয়ের ছাপ নেই, গত 22 মাসের জমা সমস্ত কান্নায় যেন নোনা পানির স্রোত হয়ে নেমে এসছে। এই প্রায় 2 বছর কত শতবার ইচ্ছে হয়েছে এই মানুষটার বুকে মুখ লুকিয়ে কাঁদতে, কিন্তু সে পারেনি। কি ভীষণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কিন্তু আজ সে আর নিজেকে সামলাতে পারল না। বাহুবন্ধনে ছোট্ট
দেহটা তীর তীর করে কাঁপছে, কান্নায় তীব্রতা হেঁচকি উঠে গেছে। প্রণয় যতটা সম্ভব নিজেকে সামনে নিয়ে প্রিয়তার মাথায় হাত রাখলো, ধীরে ধীরে তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। প্রিয়তা এতে অনেক কষ্ট পেল, মনে মনে বলল, আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রণয় ভাই, শুধু একটু কেঁদে নিজেকে হালকা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমার জন্য তোমার মনে সামান্য মায়াটুকুও নেই। তাচ্ছিলের হাসি হেসে মনে মনে বলল, থাকার কথাও তো নয়, ভালোবাসা তো শুধু আমার একার, তুমি তো অন্য নারীর স্বামী, আমাকে কেন কাঁদতে দেবে তোমার বুকে। প্রণয় সরিয়ে দিয়ে আলতো হাতে চোখ মুছে দিয়ে তারপর বলল, কিছু হয়নি তোর, আমি আছি, তুই রেস্ট নে, আমি আসছি বলে বাইরে চলে গেল। প্রিয়তা বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। সে বারবার ভুলে যায় যে এই মানুষটা তার নয়। রাত 4:20। প্রণয় বাইরে এসে পাশের দেয়ালে জোরে জোরে কয়েকটা ঘুষি মারল, মনে মনে বলল, যদি পারতাম তোর হাতে আমার কলিজাটা তুলে দিয়ে বলতাম, দেখ সেখানে ছাই ছাড়া আর কিছুই নেই। প্রণয় নিজেকে সামলালো, পাশের রুম থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আবার রুমে ফিরল। প্রিয়তা উপর হয়ে শুয়ে আছে, প্রণয় পাশে বসলো, ধীরে ধীরে টি শার্টটা পিঠের দিকে একটু তুলল, ক্ষতগুলো চোখে পড়তে মস্তিষ্কে হিংস্রতা জেগে উঠল। কে যেন জামাটা তুলে দিয়েছে বুঝতে পেরে প্রিয়তা লাফিয়ে উঠে পিছনে ফিরে চাইল। প্রণয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা চোখ নামিয়ে বলল, আমি পারবো। প্রণয় কপালে ভাঁজ ফেলে তুলোয় স্যাভলন লাগিয়ে প্রিয়তার হাতে দিল। প্রিয়তা হতভম্ব হয়ে গেল, সত্যি তো, সে তো নিজের পিঠ দেখবে কি করে, অথচ পিঠটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। প্রণয় বলল, কি হলো, লাগা? প্রিয়তা মাথা নিচু করে নিল। ওর থেকে তুলো নিতে নিতে প্রণয় বলল, তুই এতটাও বড় হয়ে যাসনি। প্রণয়ের কথার অর্থ বুঝতে পেরে প্রিয়তা মনে হলো ভিতরটা কেউ খামচে ধরছে। সে মনে মনে তার ছেলে হাসি এসে বলল, সব কিছু কেন এভাবে বদলে গেল প্রণয় ভাই, যদি সেই ছোটোবেলাটা না যেত বা সেই মধুর দিনগুলো আবার ফিরে পেতাম, আপনি শুধু আমারই থাকতেন। এসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো প্রণয়ের হাতে। প্রণয় দেখলো কয়েক পলক প্রিয়তার চোখের দিকে। সে বুঝতে পারলো তার প্রিয়তমা কি ভাবছে। প্রণয়ও মনে মনে সম্মতি জানিয়ে বলল, ঠিকই বলেছিস, সে দিনগুলো যদি আবার ফিরে পেতাম, আগের চেয়েও অনেক বেশি আগলে রাখতাম তোকে। না, তোকে নিয়ে দূরে চলে যেতাম, আর এইসব বিষাক্ত দিন আসতোই না। প্রণয় প্রিয়তার টি শার্টটা তুলল, পিঠে পুরুষালী স্পর্শ পেতেই প্রিয়তার সারা শরীর শিরশিরে করে উঠল। অত্যন্ত ফর্সা, পিঠে দাগগুলো কালচে নীল হয়ে আছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ভেতরটা জ্বলে উঠল প্রণয়ের। তুলোটা একটু চেপে ধরতে প্রিয়তা চিৎকার করে আবার কেঁদে দিল, শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়ের গলা। এবার আর প্রণয় সরিয়ে দিল না, বরং আরও কাছে টেনে নিল। ধীরে ধীরে ক্ষতগুলোর উপর স্যাভলন লাগিয়ে টি শার্টটা নামিয়ে দিল, তারপর বলল, ঘুমিয়ে পড়ো রক্তজবা। প্রিয়তা নীলাভ চোখে তাকালো, কিন্তু হায়, কোনো অনুভূতি দেখতে পেল না। প্রিয়তা মাঝে মাঝে নিজের কাছে খারাপ মেয়ে মনে হয়, সে একটা বিবাহিত পুরুষের মাঝে ভালোবাসা খুঁজছে। এইসব ভাবতে ভাবতেই তার চোখ বন্ধ হয়ে এলো। অন্যদিকে প্রণয় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে সূর্যের আলো ফুটছে, পৃথিবীতে আরেকটি নতুন দিনের সূচনা হলো। ভালোবাসার সীমানাতে। লিখেছেন প্রিয়স্মিতা তেহসিব রায়। পর্ব সংখ্যা 8। প্রণয় উদিত সূর্যের দিকে তাকালো। দিনের প্রথম সূর্যকিরণ তাকে আছড়ে পড়ছে প্রণয়ের চোখে মুখে। সেদিকে তাকিয়ে প্রণয় বলল, ওগো আকাশ, দেখছো তুমি সে আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে? আমি শারীরিক মানসিক সকল যন্ত্রণা সয়ে নিচ্ছি শুধু তার মুখের পানি চেয়ে, শুধু তাকে নিরাপদ রাখার জন্য, কারণ সে ভালো থাকলে আমি ভালো থাকি। কিন্তু আমি যে ওর কষ্ট, ওর চোখের পানি সহ্য করতে পারছি না। সে হয়তো কোনোদিনও জানতে পারবে না আমি এই 15টা বছর অপেক্ষা করেছি শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমার ভাগ্য আমাকে তার ধৈর্যের ফল এভাবে দেবে কখনো ভাবতে পারিনি। সে আবারও আকাশের দিকে চেয়ে বলল, তুই জেনে রাখিস প্রিয়তমা, বাইরে থেকে দেখলে মনে হবে আমি অত্যন্ত সুখী মানুষ, কিন্তু তারা কি জানে আমি কতটা নিঃস্ব। কিন্তু এত কিছুর মধ্যেও আমি তো জানি আমার রক্তজবা আমাকে কতটা ভালোবাসে। তার ভাষা ওই নীলাভ চোখ, আমি নিজের জন্য ভালোবাসার সাগর দেখেছি, যা আমার জন্য আমার সকল অপূর্ণতার মধ্যে এক টুকরো পূর্ণতার সুখ। এটা বলে সে এক চিলতে হাসলো, আবার বলল, এই আবরার সিদ্ধান্ত প্রণয় তার রক্তজবার জন্য সবকিছু করতে পারে। এরকম 100 জন্মেও সে দূরে থাকবে, তবুও তার গায়ে একটা ফুলের টুকাও লাগতে দেবে না। প্রয়োজনে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে, সকল আঘাতে নিজের বুক পেতে দেবে, তবুও সে তার প্রাণের গায়ে আঘাত আসতে দেবে না।
সে বলল, আকাশে আল্লাহর কাছে আমার একটি চাওয়া, তুমি আমার না হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার চোখের সামনে থেকো। তোমার এই চাঁদ মুখটা দেখে সকল দুঃখ পুষিয়ে নেওয়া যায়। ওরা এমন কেন করলো বলো তো? কী হতো আমাদের একসাথে থাকতে দিলে? প্রয়োজনে আমি ওদের কেনা হয়ে সারা জীবন কাটিয়ে দিতাম। এসব ভেবে প্রণয়ের চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা ব্যথাতুর অশ্রুকণা। প্রণয় ছাদ থেকে যেতে যেতে ফোনটা বের করলো। সুইচ অন করতেই ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে প্রহেলিকার নাম জলজল করছে। প্রণয় একটু বিরক্ত হলো, কিন্তু সে সব পাত্তা না দিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ বলল প্রণয়। ওপাশ থেকে প্রহেলিকা উদ্বিগ্ন কণ্ঠে বলল, প্রণয়। প্রণয় ভাবলাসীন কণ্ঠেই বলল, প্রহেলিকা উত্তেজিত স্বরে বলল, কোথায় তুমি? সারা রাত কোথায় ছিলে? আমি কতগুলো ফোন দিয়েছি তোমাকে, কিন্তু তুমি কেন ফোন অফ করে রেখেছিলে? তুমি জানো আমি কত চিন্তা হয়েছে তোমার জন্য? প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আসছি আমি। প্রহেলিকা বলল, তুমি এখন কোথায়? প্রণয় শুধু বলল, বাগান বাড়িতে, বলে ফোন কেটে দিল। প্রহেলিকা আর শুধু চোখ মুখ লেগে আছে হিংস্রতার ছাপ, প্রতিহিংসা আর ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় দুজনেই জ্বলে যাচ্ছে। শুদ্ধ পাশের দেওয়ালে লাথি মেরে বলল, এত কিছু করেও ওদের আলাদা করতে পারছি না। সে নিজের মাথার চুল টেনে ধরল। প্রহেলিকার দিকে তেড়ে গিয়ে বলল, তুমি কেমন বউ? হ্যাঁ, স্বামীর জন্য নিজের মনে জায়গা করে নিতে পারো না? কেমন বউ তুমি? কী লাভ হলো তোমার সাথে কাঠগড় পুড়িয়ে বিয়ে দিয়ে? প্রহেলিকা দ্বিগুণ রেগে বলল, তুমি কি করেছো? তুমি কেন পারোনি এতদিনও প্রিয়তাকে বিয়ে করতে? এখনও সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব যে কোনোভাবে প্রিয়তাকে বিয়ে করে নাও। একবার বিয়ে হয়ে গেলে প্রণয় আর প্রিয়তা কিছুই করতে পারবে না। শুদ্ধ কাট স্বরে বলল, তুই আমার প্রিয়তা থেকে দূরে থাকবি, তুই বড় বিপজ্জনক। প্রহেলিকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওই একটা মেয়ে আমার গোটা জীবনটাই নষ্ট করে দিল। আমার জীবন থেকে সুখ শান্তি সব কেড়ে নিল। আমার ভালোবাসার প্রণয়কে কেড়ে নিল। ওর জন্যই প্রথম প্রণয় আমাকে ভালোবাসে না। কালই সব শেষ করে দিতাম, কালই সব কিছুর প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু প্রণয় সব নষ্ট করে দিল। শিকদার বাড়ির পরিবেশ থমথমে, কারণ কিছুক্ষণের মধ্যে পৃথার বিদায় হবে। বাবা মা চাচা চাচিদের সালাম করে নিল পৃথা। অনুশ্রী বেগম তো কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। পৃথা তার মাকে জড়িয়ে ধরে বসে আছে। বাড়ির সবার মন বিষণ্ণ। প্রথম তার দিকে তাকিয়ে বলল, কাঁদিস না বনু, তোকে সারা জীবনের জন্য তো পাঠিয়ে দিচ্ছি না, আবার তো আসবি, তাই তো? পৃথা ওর মেজ দাদানের বুকে ঝাঁপিয়ে পড়ল। প্রথম বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। সমুদ্র অরণ্য নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, তারা যে তাদের আপুকে ভীষণ ভালোবাসে। সে কাঁদবে, তোমরা কাঁদছো কেন? সাদিক সহ সবাই এই গম্ভীর পরিস্থিতিতে ঠোঁট টিপে হাসলো, কিন্তু পৃথা এসব গায়ে মাখলো না। সে সোজা গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। প্রেম সহ প্রেমও তার আপুকে জড়িয়ে ধরে বলল, আপু এভাবে কাঁদছো কেন? তোমার কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে। পৃথা আরও জোরে কেঁদে উঠলো। এসব দেখে প্রহেলিকা, পরিণীতা, সায়রা, চিত্রা, কুহু সবার মন খারাপ হয়ে গেল, কিন্তু যা নিয়ম তা তো করতেই হবে। প্রীতম গাড়িতে ওঠার জন্য তারা দিতে পৃথা বলে উঠল, বড়দাদান কোথায়? এবার সবার টনক নড়ে উঠল। কালকে ওভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে প্রণয়কে আর দেখা যায়নি। অনুশ্রী বেগম চিন্তা হয়ে বলেন, কোথায় গেল আমার ছেলেটা? পৃথা আবার বলল, প্রিয় কোথায়? পরি আর প্রিয় আমার সাথে যাবে। এবার সবাই অবাক হলো। সত্যি তো, প্রিয়তা কোথায়? তাকেও তো কাল থেকে দেখা যায়নি। শুদ্ধ বলল, ওরা দুজন একটু আগে বেরিয়েছে, এখনই চলে আসবে। এই কথা শুনে সবাই আশ্বস্ত হলো, কিন্তু পরিণীতা ভ্রু কুঁচকালো। ভাবলো, শুদ্ধ ভাই মিথ্যা কথা কেন বলছে? ওদের কথার মাঝে প্রণয়ের গাড়িটা বাড়ির গেট দিয়ে ঢুকলো, সাথে প্রিয়তাও। ওদের দুজনকে একসাথে দেখে সবাই ভীষণ ভাবে রাগান্বিত হলো। পৃথা ছুটে এসে প্রণয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। প্রণয়ও বোনের মাথায় স্নেহে হাত রাখলো, আর যার অর্থ আমি আছি তোর পাশে। প্রণয় স্বল্প হাসি, তাই মুখে কিছু বলল না। সে ধীরে ধীরে পৃথাকে সাদিকের পাশে বসিয়ে সবাই চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিণীতা ও প্রিয়তা যাবে তার সাথে। পরিণীতা সব আগে থেকে গুছিয়ে নিয়ে নিচে নেমেছে, কিন্তু প্রিয়তা না যাওয়ার জন্য গাইগুই করতে শুরু করলো। প্রিয়তা বলল, আমার ভালো লাগছে না মেজাপু, পরি আপু যাচ্ছে তো, কিন্তু আমি যাব না। প্রেরণা ধমক দিয়ে বলল, চুপচাপ গাড়িতে গিয়ে বস। প্রিয়তা বলল, আমি কিছু রেডি করতে পারিনি। পরিণীতা বলল, আমি জানিয়েছি, তাতেই আমাদের দুজনে হয়ে যাবে। আর কোনো বাহানা খুঁজে পেল না প্রিয়তা। নিরুপায় হয়ে পরিণীতার পাশে গিয়ে বসলো। পরপর 10টা গাড়ি শিকদার বাড়ির সীমানা থেকে বেরিয়ে গেল। যতক্ষণ দেখা যাচ্ছিল, প্রিয়তা মুখ বের করে শুধু প্রণয়কেই দেখছিল। বর্তমানে শিকদার বাড়ির পরিবেশ একেবারেই শান্ত। 4 পর্দার গিন্নিরা বিষণ্ণ মনে নিজের ঘরে বসে আছে। বাড়ির প্রায় সকল অতিথি চলে গেছে, এখন শুধু বাড়ির ছেলেমেয়েরা আর কিছু সার্ভেন্ট রয়ে গেছে। এটাই শিকদার বাড়ির আসল দৃশ্য।
পূর্ণতা, ইনায়া, কুকু আর চিত্রা থেকে গেছে, কারণ কালকে পৃথার বউভাতে তারা এখান থেকেই যাবে। যেহেতু পরিণীতা আর প্রিয়তা নেই, তাই কুকু আর চিত্রা পরিণীতার ঘরে আর ইনায়া পূর্ণতা প্রিয়তার ঘরে ঘুমাবে। সকলে চলে যাওয়ার পর প্রণয় নিজের ঘরে গেল। সে ভীষণ ক্লান্ত। একটা মানুষ আর কতটুকু সহ্য করতে পারে? সে কাল থেকে একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে, এখনই তাকে গোসল করতে হবে। গায়ে কালো শার্টটা খুলতেই কাল রাতের সব কথা মনে পড়ল। এই শার্টেই তার প্রিয়তমা লেপ্টে ছিল। প্রণয় নিজের নাকের কাছে নিয়ে কিছুক্ষণ ঘ্রাণ নিল প্রাণ ভরে, তারপর আলমারিতে যত্নে রেখে দিল। এই সকল দৃশ্যই দূর থেকে দেখল প্রহেলিকা। চোখে তার পানি চলে এলো। প্রণয় ওয়াশরুমের দিকে পা বাড়াতে প্রহেলিকা বলল, প্রণয় শোনো। প্রণয় দাঁড়িয়ে আছে, পিছনে ফিরে প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকার কাছে এসে টলমল চোখে বলল, কাল রাতে কোথায় ছিল তুমি? তোমাকে কত ফোন করেছি, কত চিন্তা হয়েছে জানো? প্রণয় বলল, কাল একটা ইম্পর্টেন্ট কাজে বাগানবাড়ি ছিলাম। প্রণয়ের কথা শুনে প্রহেলিকা মনে মনে ফুঁসে উঠল। সে বলল, ও তাহলে চলো। প্রণয় ভ্রুকুচকে বলল, কোথায়? প্রহেলিকা ওয়াশরুমের দিকে ইশারা করলো। প্রণয় মনে মনে ভীষণ বিরক্ত হলো। রাগে জ্বলে উঠলে বলা চলে, কিন্তু মুখে কিছুই প্রকাশ হলো না। ঠিক আছে চলো। প্রহেলিকা বাঁকা এসে মনে মনে বলল, তোমার সব কিছুতেই আমি আর আমার অধিকার প্রতিষ্ঠা করে রাখছি। একদিন তোমার মনেও জায়গা করে নিব, এর আগ পর্যন্ত না হয় বলে আবারও হাসলো। শিকদারদের বাগানবাড়ির বেসমেন্টের অন্য একটা কক্ষে 4 জন লোক হাত পা বেঁধে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। তাদের চোখ মুখে প্রাণ ভিক্ষার আকুতি। তাদের আশেপাশে গোটা 10 কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তখন দরজা ঠেলে ভেতর প্রবেশ করলো প্রণয়। তার মুখে হিংস্রতা, ভালোবাসা, দয়া, মায়া কোনো কিছুরই ছাপ নেই। প্রণয়ের সামনে চেয়ারে পা তুলে বসলো। প্রিয়তাকে প্রথম যে ছেলেটা আঘাত করেছিল তার চোখের দিকে গভীর দৃষ্টি দিল। ছেলেটা ওই গভীর বাদামি চোখজোড়া দেখে তাকিয়ে আটকে উঠল। কিছু একটা ছিল ওই চোখে যা সে সহ্য করতে পারছিল না। তারা 4 জনেই বুঝে গেল আজই তাদের অন্তিম দিন। প্রণয় তার অ্যাসিস্ট্যান্ট জাভেদকে অত্যন্ত শান্ত স্বরে বলল, যাও নিয়ে আসো। এতক্ষণ ধরে জাভেদ প্রণয়ের পাশে দাঁড়িয়ে কাঁপছিল। প্রণয়ের কণ্ঠ শুনতে চমকে উঠল। করুণ দৃষ্টিতে সামনের 4 জনের দিকে তাকিয়ে চলে গেল। প্রণয় এখনো শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাভেদ একটি পাত্রে ফুটন্ত গরম তেল আর একটা রামদা নিয়ে হাজির হলো। রামদাটি প্রণয়ের দিকে কাপা হাতে এগিয়ে দিল। 2 জন লোক এসে গরুর হাড্ডি কাটার মুড়োতে লোকটার হাত দুটো চেপে ধরল। প্রণয়ের চোখের শান্ত ভাবটা কেটে গিয়ে হঠাৎই হিংস্রতা ভর করল। সে হিংস্র কণ্ঠে বলল, কে পাঠিয়েছে তোদের? লোকটা কিছু না বললে মাথা নিচু করে রাখলো। এতে যেন প্রণয়ের রাগের বাঁধ ভেঙে গেল। সে এক কূপে লোকটার হাতের কবজি থেকে আলাদা করে দিল। ভয়ানক কণ্ঠে বলল, তুই আমায় খুন করার চেষ্টা করলেও তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু প্রণয় শিকদারের সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছি। যে হাত তুই আমার রক্তজবাকে আঘাত করেছিস, সেই হাত আমি তোর শরীর থেকে আলাদা করে দিলাম। এই দৃশ্য দেখে জাভেদের প্রাণ যায় যে অবস্থা। প্রণয় তেলের বাটি হাতে নিয়ে আবারও দুজন লোক এসে সামনের লোকটার চোখের পাতা মেলে ধরল। প্রণয়ের সুন্দর মুখটা বিভৎস, ভয়ানক দেখাচ্ছে। প্রণয় লোকটার চোখের মণিতে গরম তেল ঢেলে দিল। লোকটা যন্ত্রণায় ছটফটিয়ে চিৎকার করে উঠল। এই দৃশ্য দেখে জাভেদ সহ বাকি 3 জন জ্ঞান হারালো। প্রণয়ের মাথায় তখন রক্ত চেপে বসেছে। সে গার্ডদের বলল, এদের সবাইকে জাগিয়ে তোলো। যেমন কথা তেমন কাজ। গার্ডরা সবার চোখে পানি ঝাপটা দিল। প্রণয় হিংস্র দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। লোকটা ঘর কাঁপিয়ে চিৎকার করে যাচ্ছে। তার হাত থেকে গড়িয়ে পড়া রক্ত ফ্লোর ভেসে যাচ্ছে। প্রণয় আবারও রামদাটা হাতে তুলে নিল। একে একে বাকি 3 জনও একই ব্যবস্থা করলো। তারপর নিজের হাতে দেহগুলো টুকরো টুকরো করলো। সে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কাজ শেষ হতে জাভেদকে বলল, পোষা কুকুরগুলোকে এদের মাংস রান্না করে খাইয়ে দাও। রুদ্রের মুখে ফুটে উঠল বাঁকা হাসি, আর প্রহেলিকার চোখ মুখে ফুটে উঠল ভয়, আতঙ্ক। এইসব দেখে তার মাথা চক্কর করে উঠল। ঘড়ির কাঁটায় দুপুর 1টা। প্রেম পেন্টিং করছে ভীষণ মনোযোগ দিয়ে। সে একজন আর্টিস্ট। সামনেই তার আর্ট এক্সিবিশন। এর মাঝে বোনের বিয়ের জন্য সে মোটেই সময় বের করতে পারেনি। মিক্সিং প্লেটে অ্যাক্রিলিক কালার মিশিয়ে অয়েল পেপারে সুচারুভাবে হাত চালাচ্ছে। ঠিক তখনই তার কানে এলো একজোড়া নূপুরের শব্দ। নূপুরের শব্দ কানে আসতেই প্রেমের হাত থমকে গেল, কারণ ওই শব্দ তার পরিচিত। সে পেছনে না ঘুরেই বলল, চিত্রা। চিত্রা মুখ ছোট করে বলল, বুঝে গেছ? প্রেম আবার তুলি দিয়ে নতুন করে রং মেশাচ্ছে। চিত্রা এসে প্রেমের পাশে দাঁড়ালো। সে প্রেমের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ প্রেম তার একটা মাত্র ক্রাশ। এই ছেলেটা প্রথমবার দেখেই সে ক্রাশ খেয়ে গিয়েছিল। চিত্রা মনে মনে ভাবলো, উফ, ছেলেটা এত কেন সুন্দর, মন চায় লাল গালগুলো টেনে সারাদিন চুমু খায়। উফ, সে কি কিছুই বুঝতে পারে না।
তাকে এক পলক দেখার জন্য অষ্টাদশীর মনে কীরকম উচাটন হয়। চিত্রা আবারও ভাবল, সুন্দর ছেলেরা হয়তো আসলে বোকা হয়। সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে চেয়ে ভাবছে এইসব ভাবনার মাঝে প্রেম বলল, কী ব্যাপার চিত্রা, তুমি এখানে? চিত্রা হকচকিয়ে উঠল। প্রেমের কণ্ঠে পুরুষালী ধ্বনিতে তার বুকের হাতুড়ি পেটানোর মতো অনুভূতি শুরু হয়ে গেল। প্রেম আবার গভীর সুরে বলল, কিছু বলবে? চিত্রা মাথা দুপাশে দুলিয়ে বলল, না। প্রেম বলল, ও। চিত্রা একটু ইতস্তত করে বলল, আপনি আমার একটা ছবি এঁকে দেবেন? প্রেম চশমা ঠিক করে গভীর দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো। চিত্রা ওর দিকে তাকিয়েছিল। মেয়েটি যেন কোনো শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকর্ম। তার গায়ের বরণ হালকা হলুদ, ফর্সা, গোলগাল টানা টানা চোখ, হালকা কোঁকড়ানো কোমর অবধি চুল, সব মিলিয়ে মাশাআল্লাহ। সে একজন গুণী শিল্পী, তাই সে শিল্পের মর্ম বুঝে। প্রেম বলল, সামনের টুলটাতে বসো। চিত্রা না বুঝে বেকুবের মতো তাকিয়ে রইল। প্রেম ওকে তাকিয়ে থাকতে দেখে আবার বলল, কি হলো, বসো। চিত্রা বলল, সত্যি আপনি আমার ছবি এঁকে দেবেন? প্রেম কপালে ভাঁজ ফেলে বলল, তুমি কি বলতে চাও, আমি মিথ্যে বলছি? এসব কথায় চিত্রা পাত্তা দিল না, লাফিয়ে উঠে বলল, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসি। বলতে দেরি, ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। প্রেম গভীর দৃষ্টিতে ওর যাওয়ার মানে তাকিয়ে মনে মনে বলল, কেন আগুন নিয়ে খেলতে চাও চিত্রা? এই বাড়ির অনেকেই আগুন নিয়ে খেলছে, তাই সেই আগুনে জ্বলে প্রতিদিনই ছাই হচ্ছে। ভবিষ্যতের দাবানলে আরও অনেকেই জ্বলতে চলেছে। এই স্পষ্ট ভবিষ্যৎ আমি এখনই দেখতে পাচ্ছি, তাই আমি চাই না এই তালিকায় আমাদের নামও অন্তর্ভুক্ত হোক। কিছু ভালোবাসাও অপ্রকাশিত সুন্দর। আমি চাই না তোমার এই সুন্দর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাক। এই চাকচিক্য আর অভিজাতের ভিড়ে মানবতা হারিয়ে গেছে। এই শিকদাররা আসলে যতটা ভালো মানুষ দেখায়, তারা কি সত্যি এতটা ভালো মানুষ? ব্যঙ্গাত্মক হাসলো প্রেম। অষ্টাদশী, তুমি শিল্পের চিত্রকর্ম হয়ে থেকো, প্রেমের প্রেমিকা হতে এসো না। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না, যে আগুনে অনেকে পুড়ছে আর অনেকে জ্বলতে চলেছে। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না, যে আগুনে অনেকে জ্বলছে আর অনেকে জ্বলতে চলেছে। মিসেস অনুশ্রী শিকদার ও তার 3 জা মিলে দুপুরে খাবার তৈরি করছেন। তাদের মন মানসিকতা কিছুই ভালো নেই, কিন্তু স্বামী সন্তান দরদি নারীরা কোনো সময়ই তাদের স্বামী সন্তানদের না খাইয়ে রাখতে পারে না। অরণ্য, প্রেরণা সিঁড়ি দিয়ে নামছিল, এমন থমথমে ভাব দেখে তাদেরও মন খারাপ হলো। প্রেরণা অরণ্যকে বলল, দেখ আম্মু ছোট আম্মুদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। অরণ্য বলল, চল তাহলে তোকে অনেকটা মজা দেখাই, বলে সে ছুটে গেল তার আম্মুর কাছে। আম্মুর গলা জড়িয়ে ধরে বলল, আম্মু আমি কিন্তু খুব রেগে আছি। 4 গিন্নি ছোট ছেলের দিকে তাকালো। অরণ্য একটু হেসে বলল, মেজো আপু তো চলে গেছে, কিন্তু তোমরা যদি চাও তাহলে আমি একটা আইডিয়া দিতে পারি। 4 গিন্নি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে রইল। অরণ্য মুখ ছোট করে বলল, না মানে তোমাদের খুশির জন্য আমি আমার জীবনটা না হয় উৎসর্গ করে দিলাম। মিসেস অর্তি বেগম বললেন, কি বলতে চাস? অরণ্য বলল, তোমরা চাইলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে পারো, তাহলে মেজাপুর অভাব আর অনুভব হবে না তোমাদের। মিসেস তনুশ্রী বেগম রেগে খুন্তি হাতে ছুঁড়ে মারলেন। প্রেমের এইসব কথা শুনে বাকি 3 গিন্নি মুখ টিপে হাসলো। প্রেম পালিয়ে যেতে যেতে প্রেরণাকে বলল, মিশন সাকসেসফুল। প্রেরণা হাম্মকের মতো দেখছিল। তারপর সেও হেসে বলল, মেজমা আইডিয়াটা কিন্তু খারাপ না, ভেবে দেখতে পারো। তনুশ্রী বেগম বললেন, আইডিয়া আসলে খারাপ না। অনুশ্রী বেগম বললেন, কি বলছিস? ও এখন অনেক ছোট, ওর বড় ভাইয়া রয়েছে। তনুশ্রী বেগম হেসে বললেন, আমি প্রীতমের কথা বলছি। প্রণয়ের বিয়ের তো প্রায় 2 বছর হতে চলল। প্রীতমের মা বললেন, যাক আরও 1-2 বছর হয়ে যাক, ছেলেটার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। প্রেরণা দেখলো মা চাচিরা অন্য বিষয়ে হাসাহাসি করছে, তাই সেও হেসে চলে গেল। চিত্রা একটা লাল শাড়ি পরেছে, চোখে হালকা কাজল দিল, কার্লি চুলগুলো খুলে রাখলো, ঠোঁটে লিপস্টিক, কপালে লাল টিপ। ছবি আঁকানোর তো বাহানা মাত্র, আসল উদ্দেশ্য সে সেজেগুজে সাজগোজ করে চিত্রকারকে দেখতে চায়। তার এমন সাজগোজ দেখে কুহু বলল, কাহিনী কি আপু? ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। চিত্রা গাল টিপে বলল, তোকেও এত গোয়েন্দাগিরি করতে হবে না, বলে চলে গেল। কুহু ভাবল, এর আবার কি হলো? চিত্রা পা টিপে টিপে প্রেমের ঘরে গেল। যদিও এটা তার ঘর নয়, এটা তার পার্সোনালি আর্ট গ্যালারি। সে পেছনে এসে দাঁড়ালো। প্রেম না তাকেই বলল, সামনে এসে বসো। সে অবাক হলো, এই লোক বুঝলো কীভাবে, কিন্তু তার কথা না বাড়িয়ে সামনে টুলে গিয়ে বসলো। প্রেম ক্যানভাসে আরেকটা পেপার আটকে সামনে তাকালো। তার নয়ন যুগল স্থির হয়ে গেল। লাল শাড়ি আর লাল টিপ তাকে লাল পরি লাগছে। কিছুক্ষণ দেখে চোখ নামিয়ে পেন্সিল হাতে তুলে নিল প্রেম। দক্ষ হাতে পেপারে হাত
চালাতে লাগলো, নিপুণভাবে একটা স্কেচ আঁকলো। প্রত্যেকটি ডিটেইলসে সে তার মনের মাধুরী মিশিয়ে আঁকছে। স্কেচ শেষ হতেই প্লেটে রং মেশাতে লাগলো। পাক্কা 4 ঘন্টা লাগিয়ে সে রং সম্পূর্ণ করেছে। আরও 2 ঘন্টা লেগেছে স্কেচ আর্ট করতে। সর্বশেষ মোট 6 ঘন্টা তারা এভাবেই বসে একে অপরের দিকে তাকিয়ে বসেছিল। কি আশ্চর্যের ব্যাপার, এতক্ষণেও কারো হাত ব্যথা বা কোমর ব্যথা করছে না। চিত্রা ছবি দেখে মুগ্ধ হয়ে একবার ছবির দিকে তাকালো তো আর একবার চিত্রকারের দিকে, কিন্তু প্রেম ঠিকই কোনো সন্তুষ্ট করতে পারল না। সে কিছু একটা ভাবলো, তারপর কোনো দ্বিধাসংকোচ ছাড়াই চিত্রার কপালে লাল টিপটা খুলে নিয়ে নিজ ছবিতে টিপটি দিল। এবার পারফেক্ট লাগছে। চিত্রা অবাক হলো, মুগ্ধতা সরিয়ে মুখে লজ্জার লালিমা ফুটিয়ে তুলে বলল, আপনাকে অনেক থ্যাংক ইউ বলে ছবিটাতে হাত দিতে গেলেই প্রেম বলল, ডোন্ট টাচ ইট। চিত্রা অবাক হলো, এটা আমার ছবি, আমি নেব না। প্রেম বলল, না। চিত্রা বলল, কেন? প্রেম বলল, কারণ আমি এঁকেছি, এটা আমার। চিত্রা বলল, এটা আমার ছবি। প্রেম বলল, সো হোয়াট, আমি এঁকেছি তাই আমি নিব, তুমি নিতে চাও কেন? এভাবেই দুজনের মধ্যে অনেকক্ষণ তর্ক চলল, কিন্তু প্রেম ছবিটা দিলই না। শেষে চিত্রা রেগে গিয়ে বলল, লাগবে না আপনার ছবি বলে মুখ ঝামটা দিয়ে চলে গেল। এমন বাচ্চা মেয়ে দেখে প্রেম ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছবিটার দিকে নিষ্ফল তাকিয়ে রইল। ধরণীতে দিন গড়িয়ে রাতের সূচনা হলো। প্রণয় 3 তলার মাঝারি ছাদে পাতা চেয়ারে বসে ল্যাপটপে দ্রুত হাত চালিয়ে টাইপিং করছে। হাতে তার গরম ধোয়া ওঠা কফির মগ। শিকদার গ্রুপের সকল বোর্ড মেম্বারদের নিয়ে আগামীকাল গুরুত্বপূর্ণ মিটিং হবে। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রথম সারির ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি। শিকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাদমান শিকদার, সিও আবরার শিকদার প্রণয়, এই বংশের প্রত্যেক সন্তানদেরকে মাস্টার শেষ করে কোম্পানিতে যোগ দিতে হয়। বর্তমানে কোম্পানির দায়িত্বে আছেন প্রণয় শিকদার, প্রীতম শিকদার, রাজ শিকদার, প্রেম শিকদার। অরণ্য আর সমুদ্র এখনও আন্ডার গ্রাজুয়েটেড। প্রণয় ল্যাপটপে ইম্পর্ট্যান্ট মেইল পাঠাচ্ছিল, ঠিক তখনই সাদাফ এলো। সে পাশের চেয়ারে বসে গভীর দৃষ্টিতে প্রণয়ের মুখের দিকে চেয়ে রইল। প্রণয় ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলল, এভাবে দেখছিস কেন? সাদাফ ঠোঁট বাঁকিয়ে বলল, তুই কি নিয়ে যে আমি তোকে দেখবো? প্রণয় মুখ উচকে বলল, তাহলে আমাকে সেভাবে চোখ দিয়ে দিলে খাওয়ার মানে কি? সাদাফ মাথায় চাপি মেরে বলল, আমার সামনে একদম অভিনয় করবি না। প্রণয় বলল, যদি তোর সামনে অভিনয় করতে হয় তাহলে তুই কেমন বন্ধু? সাদাফের মুখটা কালো হয়ে গেল। সে সব জানে, প্রথম থেকে শেষ পর্যন্ত। মাঝে মাঝে তার মনে হয় আল্লাহ তাকে মানুষকে ধৈর্য দিয়ে দুনিয়াতে পাঠায়। কই, তার তো এত ধৈর্য নেই, সে এসবে কোনোদিনও পারবে না। তার সঙ্গে যদি এসব হয়, সে সহ্য করতে পারবে না। প্রণয়ের চোখ মুখ অনুভূতিহীন। সাদাফ বলল, সব ভুলে যাওয়া যায় না প্রণয়। প্রণয়ের হাত থেমে গেল। সে কঠিন চোখে সাদাফের দিকে তাকালো। সাদাফ শুধু চেয়ে দেখছিল আগ্নেয়গিরিটা কতটা সক্রিয়। প্রণয়ের চোখ মুখ দেখে সে বুঝে নিল যা বোঝার। এসব বলা বা ভাবা বোকামি ছাড়ার কিছুই নয়, কারণ সে নিজেও তো কারো প্রতি বড্ড আসক্ত। তাকে ছাড়া সাদাফের চলবেই না। যেভাবেই হোক তাকে নিজের করে নিতে হবে, এসব ধীরে ভাবছিল সাদাফ। প্রণয় ল্যাপটপ বন্ধ করে ছাদের কোনায় গিয়ে সিগারেট ধরিয়ে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিল বাতাসে। এটা তার গত 2 বছরের অভ্যাস। ডার্ক রেড কালারের ঠোঁটগুলো কালচে লাল হয়ে যাচ্ছে। সাদাফ পাশে এসে দাঁড়ালো, বলল, এরপর কি করবি? প্রণয় বলল, কি আবার করবো, যা যেমন চলছে তেমনই চলতে। সাদাফ বলল, শুধু যদি প্রিয়তাকে বিয়ে করতে চাই তখন কি করবি? প্রণয় সামনের নিখোঁজ কালো আধারের দিকে তাকিয়ে উত্তর দিল, খুন করে ফেলবি। ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভাববো না, ও শুধু আমার। প্রয়োজন হলে আমি নিজেই তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেব, তবু সে আমার। ওর প্রতিটি স্পন্দনের উপর শুধু আমার অধিকার, কেবল আবরার শিকদার প্রণয়ের অধিকার। সে যত জীবন পৃথিবীতে বাঁচবে, আমি থাকি বা না থাকি, প্রণয়ের প্রিয়তা হয়েই বাঁচতে হবে। নিজে সেদিকে নজর দিয়েই জ্বালিয়ে দেব সব কিছু। সে আমার না হলে কারোই হতে দেব না। সাদাফ ভাবল, এ কেমন ধ্বংসলীলা শুরু হলো। সে জানে না এই বিনাশের শেষ কোথায়, এই গল্পের শেষ পৃষ্ঠায় কার জীবনের পরিণতি কেমন হবে সে জানে না। তবে সে শুধু এটুকুই জানে, সবাই যেন ভালো থাকে। সে আবার বলল, প্রহেলিকার কি হবে? সে তো তোকে সত্যিই ভালোবাসে। প্রণয় বলল, কি আবার হবে? বিয়ে করার কথা ছিল, বিয়ে করেছি, সংসার করছি, সব দায়িত্ব পালন করছি, আর কি চাই? সাদাফ বলল, তাহলে তুই কি ওকে কখনো ভালোবাসবি না? প্রণয় বলল, আমার ভালোবাসার জন্য আমি ওকে বিয়ে করতে হয়েছে। ওকে তাহলে এখানে ভালোবাসার প্রশ্ন আসে কোত্থেকে? সাদাফ বলল, এভাবে কি জীবন চলবে? প্রণয় বলল, দেখা যাক না কি হয়। সাদাফ বলল, তোরা সবাই কষ্টে আছিস, দেখতে ভালো লাগে না। তোরা সবাই নিজের জায়গায় ঠিক। শুদ্ধ যা করেছে শুধু নিজের ভালোবাসা পাওয়ার জন্য, আর এটা অন্যায় নয়। প্রণয় কিছু বলল না।